আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকের আলোচনাটা একটু ভিন্ন ধারার। কারণ আমাদের সামনে এমন কিছু তথ্য এসেছে যা শুধুই চাঞ্চল্যকর নয়, বরং দেশের শাসন ব্যবস্থার ভেতরে লুকিয়ে থাকা আমি মনে করি এক গভীর রহস্যের দিকে কিন্তু ইঙ্গিত করে থাকে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা আমরা সবাই কিন্তু পার করেছি। কিন্তু পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? এতদিন আমরা যা দেখেছি তার বাইরেও কি অন্য কোনো সমীকরণ ছিল? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখন একে একে বেরিয়ে আসতে শুরু করেছে। বিশেষ করে সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সাম্প্রতিক কিছু মন্তব্য দেশের রাজনৈতিক মহলে রীতিমতো কিন্তু তোলপাড় সৃষ্টি করেছে। তিনি এমন সব গোপন তথ্য ফাঁস করেছেন যা শুনলে আমি মনে করি যে কোনো সাধারণ মানুষের মনে নানা ধরনের প্রশ্নের উদয় হবে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টি হলো এই কিচেন ক্যাবিনেট সংস্কৃতি। আমরা এতদিন জানতাম উপদেষ্টা পরিষদ সম্মিলিতভাবে দেশ চালাচ্ছিল বা দেশ চালিয়েছে। কিন্তু সাখাওয়াত হোসেনের ভাষ্যমতে ডক্টর ইউনূসের আশেপাশে অতি ঘনিষ্ঠ কয়েকজন একটি ছোট বলয় তৈরি করেছিলেন। গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত আসলে ওই ছোট ঘরটিতেই নেওয়া হতো। বাকি উপদেষ্টারা প্রকৃতপক্ষে জানতেনই না যে তাদের অজান্তে কি ধরনের বড় বড় সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। এবার আপনারা একটু ভাবুন, একটি দেশের ভাগ্য নির্ধারণ হচ্ছে মাত্র ৪-৫ জন মানুষের ইচ্ছায়, যেখানে বাকি উপদেষ্টাদের কোনো অংশগ্রহণই নেই। একে আসলে সমন্বয়হীনতা বলা যাবে, নাকি সুপরিকল্পিত কোনো গোপন এজেন্ডা? সেটি কিন্তু বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সাখাওয়াত হোসেন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় ছিলেন, তখনও কিন্তু আমরা দেখেছি তাকে অনেক সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, কেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে অনেক অপ্রিয় সত্য। সাখাওয়াত হোসেন নিজেই স্বীকার করেছেন তিনি কিছু কঠিন সত্য প্রকাশ্যে বলে ফেলেছিলেন, যা ওই কিচেন ক্যাবিনেটের পছন্দ হয়নি। এবং তিনি চেয়েছিলেন ৫ই আগস্টের পর ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে, তাদের হাতে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে। কিন্তু তাকে সেই সুযোগটুকু দেওয়া হয়নি। বরঞ্চ তিনি যখন কাজগুলো গুছিয়ে আনছিলেন, তখনই কিন্তু আমরা দেখলাম তাকে সেখান থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ সব দপ্তরে পাঠিয়ে দেওয়া হলো। একটি বিষয় কিন্তু পরিষ্কার, সরকারের ভেতরেই এমন একটি গোষ্ঠী ছিল যারা হয়তো চায়নি পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত স্থিতিশীল হোক। এই যে তাকে আটকে দেয়া বা তার কাজে বাধা দেয়া, এটি কিন্তু কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত ছিল বলে আমি কখনো মনে করি না। সবচেয়ে ভীতিজনক যে তথ্যটি তিনি দিয়েছেন, সেটি শুনলে গা শিউরে ওঠে। তিনি দাবি করেছেন ৫ আগস্টের অগ্নিগর্ভ পরিস্থিতিতে তিনি এমন কিছু ভিডিও এবং ছবি দেখেছেন যেখানে হেলিকপ্টারে কিছু মানুষকে উঠতে দেখা গেছে, যাদের চেহারা বা শারীরিক গঠন একদমই আমাদের দেশের মানুষের মতো নয়। তিনি বহিরাগত শব্দটি ব্যবহার করেছেন এবং অত্যন্ত উদ্বেগের সাথে প্রশ্ন তুলেছেন, এই প্রশিক্ষিত স্নাইপাররা আসলে কারা ছিল? কেনই বা তাদের পুলিশি কাজে নিষিদ্ধ 7.62 চাইনিজ রাইফেলের মতো মরণাস্ত্র ব্যবহার করতে দেখা গেল? দেখুন, এই প্রশ্নটা কিন্তু বিশাল এক ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের দিকে ইশারা করে। সাখাওয়াত হোসেন এই ঘটনার তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে সেই তদন্ত করার সুযোগ তো দেয়া হয়নি, উল্টো তাকে সেই মন্ত্রণালয় থেকে কিন্তু সেই সময় সরিয়ে দেওয়া হয়েছিল। তবে কি কোনো প্রভাবশালী বিদেশি শক্তির সরাসরি হস্তক্ষেপ ছিল সেই সময়ে? এই রহস্যের জট কিন্তু এখনো খুলেনি। কবে খুলবে সেটাও জানি না। সাখাওয়াত হোসেনের এই সাক্ষাৎকার থেকে আরো একটি বড় উদ্বেগের জায়গা কিন্তু বেরিয়ে এসেছে, এবং সেটি হলো নিখোঁজ অস্ত্র।
5ই আগস্টের পর থানাগুলো থেকে প্রায় 4,000 রাইফেল লুট হয়েছিল। এর মধ্যে বড় একটি অংশ উদ্ধার হলেও 1,000-এরও বেশি মরণাস্ত্র এখনো কিন্তু মানুষের হাতে রয়ে গেছে। এই মানুষগুলো কারা? তারা কি কোনো সাধারণ নাগরিক নাকি সংবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী? এই অস্ত্রগুলো কিন্তু দেশের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি। সাখাওয়াত হোসেনের আশঙ্কা অনুযায়ী এই রাইফেলগুলো যে কোনো সময় বড় ধরনের নাশকতায় ব্যবহার হতে পারে। কিন্তু প্রশ্ন জাগে, এই দীর্ঘ সময়েও কেন সেই অস্ত্রগুলো উদ্ধারে কার্যকর কোনো অভিযান দেখা গেল না? সরকারের ভেতরে থাকা প্রভাবশালী মহল কি তবে এই পরিস্থিতিটাকেই জিয়ে রাখতে চেয়েছিল? ব্যবসায়িক এবং আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও কিচেন ক্যাবিনেটের হস্তক্ষেপের কথা তিনি তুলে ধরেছেন। বিশেষ করে আমেরিকান কোম্পানি শেভরনের সাথে চুক্তি এবং শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ নিয়ে যে দর কষাকষি চলছিল, সেখানেও কিন্তু পর্দার আড়াল থেকে চাপ ছিল। ট্রেড নেগোসিয়েশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে সিদ্ধান্ত নিতে হয়েছে। সাখাওয়াত হোসেন দেশের স্বার্থ রক্ষায় নমনীয় হওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করতে হয়েছে অনেক ক্ষেত্রে। এটি আসলে প্রমাণ করে যে তৎকালীন সরকারের উপর বড় রাষ্ট্রগুলোর এক ধরনের গভীর নজরদারি এবং একই সাথে প্রভাব ছিল। আমরা হয়তো বাইরে থেকে দেখেছি দেশ চলছে নিজস্ব গতিতে, কিন্তু ভেতরে ভেতরে সুতোগুলো নাড়ছিল অন্য কেউ। সাখাওয়াত হোসেন যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলেন বা তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, তখন ডক্টর ইউনূস কিন্তু তাকে পদত্যাগ করতে দেননি। তখন যুক্তি দেখা হয়েছিল যে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। কিন্তু আসলে কি সরকারের ভাবমূর্তি রক্ষা করাই এখানে মূল উদ্দেশ্য ছিল, নাকি তাকে পদত্যাগ করতে না দিয়ে সরকারের অপকর্মের সঙ্গী করে রাখাটাই ছিল কৌশলী চাল? 1.5 বছর সরকারের ভেতরে থেকে এখন বেরিয়ে এসে তিনি যখন এই সত্যগুলো বলছেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন ওঠে, কেন তিনি তখন সরব হলেন না? কেন তখন তিনি সাহসের সাথে বেরিয়ে আসলেন না? 111 এর সময় আমরা দেখেছিলাম উপদেষ্টাদের পদত্যাগের হিড়িক লেগেছিল, যার ফলে একটি স্থিতিশীলতা এসেছিল। কিন্তু এই সরকারের ক্ষেত্রে দেখা গেল এক ভিন্ন রহস্যময় নীরবতা। দেখুন, আজকে যখন সাখাওয়াত হোসেনরা মুখ খুলছেন, তখন অবশ্যই বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটা বড় ধরনের বিভাজনের উপর দাঁড়িয়েছিল। একদল চাইছিল সংস্কার করতে, অপরদিকে অন্য দল ছিল কিচেন ক্যাবিনেটের সদস্য, যারা শুধু ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল। এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের খেসারত কিন্তু দিতে হচ্ছে সাধারণ মানুষকে এখন। এই যে সমন্বয়হীনতা, এই যে গোপনীয়তা, এই সবই কিন্তু দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছিল। সাখাওয়াত হোসেনের মতো একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা যখন বিদেশি স্নাইপার বা হেলিকপ্টারে অচেনা মানুষের কথা বলে, তখন সেটিকে হালকাভাবে নেয়ার কিন্তু কোনো উপায় নেই। এটি আমাদের সার্বভৌমত্বের উপর, আমি মনে করি, একটি বড় প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে। এখন আসি মূল প্রসঙ্গে। সাখাওয়াত হোসেন কেন এখন এসব কথা বলছেন? অনেকে বলছেন এটি নিজেকে গা বাঁচানোর একটা চেষ্টা। ক্ষমতার অংশীদার হয়ে 1.5 বছর সব সুযোগ সুবিধা ভোগ করার পর এখন যখন হিসাব দেওয়ার সময় এসেছে, তখন তিনি কি দায় এড়ানোর চেষ্টা করছেন? হতে পারে। কিন্তু তার দেয়া তথ্যগুলো যদি সত্যি হয়, তবে তা বাংলাদেশের ইতিহাসের এক কালো অধ্যায়ে উন্মোচন করবে। হেলিকপ্টারে দেখা যাওয়া সেই অচেনা মুখগুলো যদি সত্যি বিদেশি শক্তি হয়ে থাকে, তবে আমাদের বুঝতে হবে 5ই আগস্টের ঘটনা প্রবাহে পর্দার আড়ালে কত বড় খেলা চলছিল। কারা পুলিশকে নিষিদ্ধ অস্ত্র সরবরাহ করলো, কারা স্নাইপারদের দায়িত্ব দিল? এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা এখন কিন্তু সময়ের দাবি। এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের
এই সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে যেসব তথ্য উঠে এসেছে তাতে যেমন এই ৫ই আগস্টের সরকার পতনটি বিতর্কিত হচ্ছে, ঠিক একইভাবে পুলিশ হত্যা, সাধারণ জনগণ হত্যা, ছাত্র জনতার উপর হামলা সব বিষয়গুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। এখন বর্তমান নতুন যে সরকার এসেছে তাদের উপর কিন্তু এই বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ এনে দিয়েছে। বাংলাদেশের মানুষ এখন কিন্তু এক ধরনের ঘুরের মধ্যে আছে। আমরা আসলে যা দেখছি আর সাখাওয়াত হোসেনরা যা বলছেন তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই যে তথ্যগুলো এখন বেরিয়ে আসছে এগুলো কিন্তু আমাদের রাজনৈতিক সচেতনতাকে আরো ধারালো করে। আমাদের প্রকৃতপক্ষে বুঝতে হবে যে কোনো সরকারই সমালোচনার ঊর্ধ্বে নয়। যখন ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হয়ে কিচেন ক্যাবিনেটের মতো গোপন বলয় তৈরি হয়, তখন সুশাসন আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। সাখাওয়াত হোসেনের এই স্বীকারোক্তি হয়তো ভবিষ্যতে আরো অনেক বড় সত্য বের করে আনার পথের আমি মনে করি প্রথম ধাপ। পরিশেষে একটা কথাই বলবো, ক্ষমতা আসে এবং ক্ষমতা যায়, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। সাখাওয়াত হোসেনের এই চাঞ্চল্যকর তথ্যগুলো দেশের মানুষের সামনে অনেকগুলো বন্ধ দরজা কিন্তু খুলে দিয়েছে। কিচেন ক্যাবিনেটের গোপন অভিসন্ধি হোক বা হেলিকপ্টারের সেই রহস্যময় আরোহী, সবকিছুরই কিন্তু একদিন বিচার হবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই যে মরণাস্ত্রগুলো মানুষের হাতে রয়ে গেল, এর দায়ভার যেমন সাবেক উপদেষ্টাদের নিতে হবে, তেমনি বর্তমান এবং ভবিষ্যৎ সরকারকেও এর সমাধানে কড়া পদক্ষেপ নিতে হবে। এখনকার মতো এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।